হাতের চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী জুলি শর্মিলি। শুভ সকাল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং বরাবরই আপনাকে পেলে কিন্তু সুন্দর কিছু গান হয় এবং সেই সাথে সুন্দর একটি আড্ডা। প্রত্যেকটা মানুষের জীবনে একটা ডেইলি রুটিন থাকে। সকালটা তার একটাভাবে শুরু হয়, দুপুরটা একটাভাবে যায়, বিকেল, সন্ধ্যা, রাত। আপনার ডেইলি রুটিনে কি কি থাকে? ডেইলি রুটিনে ঘুম থেকে উঠে তো একটু নামাজ পড়ি, একটু হালকা দোয়া পড়ি, তারপর হচ্ছে রেয়াজে বসে যাই। রেয়াজ শেষ করে তারপর নাস্তা, সংসারের কাজ, বাচ্চার স্কুল, তারপর আবার সেগুলো শেষ করে দুপুরের পর আবার রেয়াজে বসা, তারপর কোনো প্রোগ্রাম থাকলে যাওয়া বাইরে, এইভাবেই চলে। আচ্ছা, সম্প্রতি কি কি কাজ নিয়ে ব্যস্ততা চলছে? সম্প্রতি আমি কিছু রবীন্দ্রসঙ্গীতে গানের কাজ করছি, নজরুল সঙ্গীতও করছি, আর আধুনিক গান তো নিয়মিত বের হচ্ছে বেতার টেলিভিশন থেকে। আচ্ছা, বা চমৎকার। এবার আপনার কণ্ঠে একটি গান শুনবো, তারপর আমরা বাকি আলোচনা করব। এই পৃথিবীর পরে কত ফুল ফোটে আর ঝরে, সে কথা কি কোনদিন কখনো কারো মনে পড়ে? এই পৃথিবীর পরে কত ফুল ফোটে আর ঝরে, সে কথা কি কোনদিন কখনো কারো মনে পড়ে? আমরা জানি যে আপনি সব ধরনের গানই করে থাকেন, কিন্তু তার মধ্যে নজরুল সঙ্গীতের কথাই আপনি বলছিলেন যে নজরুল সঙ্গীত আপনার জন্য অন্যরকম একটি জায়গা। ভালোবাসাটা কিভাবে শুরু হয়েছিল নজরুলের প্রতি? আমাদের প্রাণের কবি, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, আমরা তো ছোট সময় থেকেই নজরুলের গান সবসময় শুনে থাকি। সেখান থেকে ভালো লাগা, প্রজাপতি প্রজাপতি এই গান থেকে ভালো লাগা শুরু। তারপর যেহেতু আমি ছায়াডটের ছাত্রী ছিলাম, সেখানে তো রবীন্দ্র, নজরুল, পল্লী সবই শেখানো হতো ছোটদের ক্লাসে। তো নজরুল সঙ্গীতে যেটা ছিল যে সব রকম গানের সমাহার ছিল, সেটা ক্লাসিক্যাল হোক, ফোক হোক, আধুনিক হোক বা ওয়েস্টার্ন স্টাইল হোক। তো সেখান থেকেই আস্তে আস্তে নজরুলের প্রতি ভালো লাগা। আচ্ছা, বা চমৎকার। সব সঙ্গীত শিল্পীরই একটা ইচ্ছে থাকে যে সে প্লেব্যাক করবে। আপনার করা হয়েছে কিনা? জি জি, আমি প্লেব্যাক করেছি। আচ্ছা, কোথায় করেছিলেন একটু যদি আমাদের সাথে সেই স্টোরিটি শেয়ার করতেন, যে প্রথম প্লেব্যাক কোথায় ছিল? প্রথম প্লেব্যাক হচ্ছে আমাদের দেশের জনপ্রিয় নায়ক সাকিব খানের যে ছবি সবাই তো সুখী হতে চায়, সেই ছায়াছবিতে আমার যাত্রা শুরু। এবং প্রথম যেটা ছিল, প্রথম দিন যে রেকর্ডিংটা ছিল, সেটা হচ্ছে একটা খুব সুন্দর সুর বাজবে, ওটা শুনে বারবার সাকিব খান খুঁজবেন যে এত সুন্দর সুরের মেয়েটা কে। আচ্ছা, একটা বিরাট একটা হামিং ছিল, সলো হামিং। এখন আমাদের যে জেনারেশনের গানগুলো তৈরি হচ্ছে, এখন ইয়াংস্টার যে গানগুলো তৈরি করছেন, এই গানগুলোর একটা ট্রেন্ডি ভাব চলে এসেছে। কিছু গান অনেক দিন থাকছে, আবার কিছু গান ঝরে যাচ্ছে, কিছু গান অনেক দিন পরও থাকছে। আমাদের 80-90 দশকের যে গানগুলো হয়েছিল, সেই গানগুলো যখন আমরা এখনও শুনি, এখনও আমরা সেই গানগুলো উপলব্ধি করতে পারি। এই প্রজন্মতে এসে সেই গানগুলোর মর্ম কতটুকু দেওয়া হচ্ছে, এবং এখন যে গানগুলো তৈরি হচ্ছে সেই গানগুলো কি সেই রকমই ধাঁচের হচ্ছে কিনা, বা এই গানগুলো কি পরবর্তীতেও মানুষ মনে রাখবে কিনা? এখানে আমি একটা কথা বলি, যেমন আপনি যে সময়ের কথা বলছেন, সেই সময় গান লিখতেন আবু হেনা মোস্তফা কামাল, সে সময় গান লিখতেন মনিরুজ্জামান মনির। তারা কিন্তু সকলেই অত্যন্ত উচ্চ শিক্ষিত ছিল এবং বাংলা ভাষায় তাদের দখল ছিল, জ্ঞান ছিল, পাণ্ডিত্য ছিল। তো যার কারণে তারা গীতিকবি ছিলেন। একটা গানের কথাকে সুন্দর করে ফুটিয়ে তুলতে প্রচুর সাধনার প্রয়োজন, এবং তারা রবীন্দ্র নজরুল ভেজে ফেলতেন, এতটাই তারা জানতেন, আবৃত্তি করতেন অনেক গান, অনেক রকম অনেক জিনিস সম্পর্কে তাদের একটা স্পষ্ট ধারণা ছিল। তো এই প্রজন্মে অনেক ভালো কাজ হচ্ছে, নিশ্চয়ই হবে, কিন্তু সেই রকম পাণ্ডিত্যের প্রয়োজন। কারণ ডক্টর আবু হেনা মোস্তফা কামাল কিন্তু ভীষণ একজন মেধাবী ছাত্র ছিলেন। তিনি কিন্তু মেধা তালিকায় প্রথম হওয়া সত্ত্বেও তিনি বাংলায় পড়েছিলেন। তো সেরকম মানুষ আমাদের কিছু দরকার। সেরকম মানুষ যখন আসবেন, সঙ্গীতের জন্য নিবেদিত প্রাণ হবেন, আমাদের সাহিত্যকে ভালোবাসবেন, নিশ্চয়ই আমরা আরও ভালো কিছু পাবো। আচ্ছা, চমৎকার বলেছেন, খুব ভালো লেগেছে। এবার আপনার কণ্ঠে আরেকটি গান শুনতে চাই আপনার পছন্দের। আমার ভালোবাসার মানুষটা যে হারিয়ে গেছে,
আমার ভালোবাসার মানুষটা যে হারিয়ে গেছে, হুঁশে কাছে সে বুকের জ্বালা বাড়িয়ে গেছে, হারিয়ে গেছে। আমার ভালোবাসার মানুষটা যে হারিয়ে গেছে। বাহ বাহ বাহ, খুব সুন্দর একটি গান, খুব সুন্দর একটি গান। সঙ্গীত নিয়ে তো চর্চা করছেন, সঙ্গীতের সাথে আছেন, এর পাশাপাশি অন্য কোনো পেশায় নিযুক্ত আছেন কিনা? আমি একসময় কলেজে শিক্ষকতা করেছি, আমি উদ্ভিদ বিজ্ঞানে পড়াশোনা করেছি, প্রথম শ্রেণী পেয়েছিলাম। কিন্তু এখন আমি পুরোপুরি সঙ্গীতেই আমাকে নিবেদিত রেখেছি। ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা এই যে সাধনা করে যেতে চাই, কারণ শিল্প এমন একটা মাধ্যম যেটা ঠিক পরিকল্পনা করে হয় না। সাধনা নিমজ্জিত থাকতে হয়, এখানে ভালোবাসতে হয়, আর মানুষ কতটুকু এগোবে এটা আসলে সৃষ্টিকর্তা বলতে পারেন। তবে আমার যেটা কাজ সাধনা করে যাওয়া, সেটা নিশ্চয়ই করব। ব্যস্ততা একটু সময় পার করা হচ্ছে, ব্যস্ততম সময় যাচ্ছে, অবসর সময় পাওয়া হলে কি করা হয়? অবসর সময় তো আমার পরিবারকে নিয়েই কাটে। আর যেহেতু আমি বই পড়তে ভালোবাসি, ছায়াছবি দেখতে ভালোবাসি, একটু ঘুরতে ভালোবাসি, এসবের মধ্যেই দিন কেটে যায়। আচ্ছা, পরিবারে কে কে আছে? পরিবারে আমার স্বামী আছেন, আমার ছেলে, আমার মেয়ে, এদের নিয়ে আমার পরিবার। ছেলে মেয়েও কি গানের জগতের নাকি? ছেলে মেয়ে ওরা গানকে ভালোবাসে, আমার মেয়ে উচ্চাঙ্গ সঙ্গীত শিখছে, আর ছেলে গান ভালোবাসে, গান শোনে। আচ্ছা, কি পরিকল্পনা আছে তাদেরকে নিয়ে? আমার মেয়ে যেহেতু উচ্চাঙ্গ সঙ্গীত ভালোবাসে, ও উচ্চাঙ্গ সঙ্গীত সাধনায় নিজেকে নিয়োজিত রাখতে চায়। আমি চাই ও একজন ভালো উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী হোক, আর ছেলে শ্রোতাই থাক, একজন ভালো শ্রোতারও প্রয়োজন আছে। আচ্ছা, হ্যাঁ, সবাই যদি গাইতে শুরু করে শুনবে এটাকে, সেটাই। আচ্ছা, গানের পেছনে এই যে আশা, গান শুরু করা, তারপর একটা দীর্ঘদিনের একটা জার্নি, সবচেয়ে বেশি অনুপ্রেরণা কে জুগিয়েছেন? প্রথমে তো সৃষ্টিকর্তার কাছে ধন্যবাদ জানাবো, কারণ আমি আমার একটা পরিবার থেকে এসেছি যেখানে কারো গলায় সুর নাই, তো সেখানে উনি আমাকে সুর দিয়েছেন। আমার মা আমাকে গান শিখেছেন, অবশ্যই মায়ের অবদান সবচেয়ে বেশি, কিন্তু আমি যেহেতু গানটা করেছি আমার বিয়ের অনেক পরে, পড়াশোনা শেষ করে, অবশ্যই আমার স্বামীর অবদান সবচেয়ে বেশি, আমার শ্বশুর বাড়ির অবদান, এবং এখন আমার ছেলে মেয়ের অনেক উৎসাহ। বাহ, চমৎকার। এবারে আপনার কণ্ঠে আরেকটি সুন্দর গান শুনতে চাই। ভালোবাসার সাথ জাগে, আবার ভালোবাসার সাথ জাগে, সেই পুরাতন চাঁদ, সেই পুরাতন চাঁদ আমার চোখে আজ নূতন লাগে, আবার ভালোবাসার সাথে জাগে। অসাধারণ, অসাধারণ। জীবনের এই পর্যায়ে এসে এতদিনের অভিজ্ঞতা, এতদিনের গানের সঙ্গীতের সাথে নিজেকে নিযুক্ত রাখা, প্রাপ্তির জায়গাটা কতটুকু? প্রাপ্তি বলতে অর্থ, যশ, খ্যাতি হয়তো আপাত দৃষ্টিতে যেরকম পাওয়া প্রয়োজন মনে করে হয়, সেটা হয়তো হয়নি, কিন্তু আমি একজন মানুষ, ভালো মানুষ হতে পেরেছি। সঙ্গীত আমাকে ভালো কিছু দিয়েছে, নিজের সংস্কৃতিকে ভালোবাসতে শিখিয়েছে, তারপর সততা, হ্যাঁ, নিষ্ঠা, নিয়মানুবর্তিতা, শৃঙ্খলা, এগুলো আমি সব কিছুই শিখেছি সঙ্গীত থেকে। তো আমার জীবনে প্রাপ্তি হচ্ছে আমি আয়নায় নিজেকে দেখতে পারি, এবং আমি সবসময় আনন্দে থাকি, কোনো সময় আমি একাকী বোধ করি না, এটাই তো বিরাট বড় প্রাপ্তি। আচ্ছা, বাহ, খুব সুন্দর বলেছেন। একজন ভালো সঙ্গীত শিল্পী হওয়ার জন্য কি কি গুণাবলী থাকা প্রয়োজন বলে আপনি মনে করেন? সবার আগে একজন ভালো মানুষ হওয়া, তার ভিতরে সততা থাকতে হবে, আর প্রচণ্ড বিনয়ী হওয়া প্রয়োজন। আপনার গানের শিক্ষাটা কোথায় হয়েছিল এবং পরবর্তীতে কোথায় আপনি গান শিখেছেন?
আমি ছোট সময় আমার হাতে খড়ি মধুমোহন দাস শ্রদ্ধেয় গুরু, তার কাছে, কিন্তু উনি আমাকে 6 মাস শেখানোর পরে দুরারোগ্য ক্যান্সার ব্যাধিতে মারা যান। এরপরে আমি ছায়ানটে ভর্তি হই। তখন আমি যদিও খুব ছোট, 3তে পড়ি, কিন্তু আমি প্রথম হতাম। তো যার কারণে 5-এ থাকতেই আমি অনেক শ্রদ্ধেয় গুণী শিক্ষক শিক্ষিকাদের কাছে শিখতে পেরেছি, যেমন ওয়াহিদুল হক স্যার, সঞ্জিদা খাতুন আপা, লিসা আপা, অদিতি মহসিন। তারপর আমি সঙ্গীত ভবনে শিখি, সেখানে আমি সাদি মোহাম্মদ, শ্রদ্ধেয় সাদি মোহাম্মদ, কলিম শরাফি, হাসি বিশ্বাস, আমিনুর রহমান নিঝু, এদের কাছে গান শেখার সৌভাগ্য আমার হয়েছিল। আমরা জানি যে আপনি আন্তর্জাতিক পর্যায়েও গান করেন এবং সেই সাথে আপনি ইংলিশ গানও করেছেন, সেই সম্পর্কে একটু জানতে চাই। আন্তর্জাতিকভাবে আমি এই উপমহাদেশের একজন অত্যন্ত ওয়ান অফ দ্য বেস্ট মিউজিক ডাইরেক্টর যিনি ছিলেন এম আশরাফ, তার সুপুত্র সালমান আশরাফ, যিনি রাহাত ফতে আলী খানের কাজিন, তার সঙ্গে আমি 11টা গান করেছি, যেটা আপনার আন্তর্জাতিকভাবে সারা পৃথিবীতে মুক্তি পেয়েছে। বাংলা গানের তো একটা আলাদা আন্তরিকতা আছে, আলাদা ভালোবাসা আছে, বাংলা গান শুনলেই ভালো লাগে। ইংলিশ গান করার সময় কি অনুভূতি ছিল, এবং যেহেতু বাংলার অপোজিট ইংলিশ, সেই জায়গাটা কেমন লেগেছে, আপনার অনুভূতিটা কি ছিল? এক্ষেত্রে একজন গুণীজনের কথা বলছি। শ্রদ্ধেয় আশাজিকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি তো পৃথিবীতে অনেক ভাষায় গান করেছেন, সবচেয়ে কঠিন কোন ভাষা লেগেছে? তো আশাজি বলেছিলেন ইংলিশ। আচ্ছা, কারণ ইংলিশের এক্সেল সেটা খুব ডিফিকাল্ট করা, খুব কঠিন, একদম খুবই কঠিন। কিন্তু আমার ওস্তাদ যে শ্রদ্ধেয় নিয়াজ মোহাম্মদ চৌধুরী, ওনার কাছে আমি অনেক বছর শিখেছি। উনি আমাকে বলতেন যে জুলি, ইংলিশ গানও করো। আচ্ছা, আমাদের বাংলাদেশেও এমন কিছু গান আছে যে গানগুলোর ইংলিশ করলেও অনেক সুন্দর লাগে। আপনার কি মনে হয় সেগুলো করা প্রয়োজন কিনা? করা যেতে পারে, তাতে বিশ্বে পরিচিতি পাবে। আচ্ছা, কারণ অনেক গানই তো আমরা ইংলিশ গান বাংলায় করছি, তাহলে বাংলা গান কেন ইংলিশে হবে না? আচ্ছা, এবারে আপনার আরেকটি গান শুনতে শুনতে আমরা বাড়ি ফিরে যাব। কোন গানটি শোনাবেন? অফ মাই হার্ট। খুব সুন্দর, খুব সুন্দর। গল্পে আড্ডা আমাদের সময় পার হয়ে গিয়েছে। অনেক ভালো লেগেছে আপনার সাথে কথা বলে। বেশ সুন্দর কিছু গান শুনলাম এবং শেষে গিয়ে ইংলিশ গানটিও শুনে ফেললাম। যাবার আগে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। প্রিয় দর্শকদের জন্যই আমাদের শিল্পীদের এত পরিশ্রম, এত সাধনা। আপনারা আমাদেরকে উৎসাহিত করবেন, আমাদের শিল্পীদের অনুষ্ঠান দেখবেন, এবং আজকে যে আমি আপনাদের সামনে আসতে পেরেছি সেজন্য এটিএন কর্তৃপক্ষকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন। আপনিও সবসময় ভালো থাকবেন এবং আমাদের সুন্দর সুন্দর গান উপহার দিয়ে যাবেন। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর করে উপস্থাপন করবার জন্য। ইউ আর ওয়েলকাম। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারো সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।